হাসি, রহস্য এবং রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, হারানো ডায়েরি। আজকের গল্প সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু চরিত্র অবলম্বনে লেখা শঙ্কু ও আদিম মানুষ। মূল চরিত্রে প্রফেসর শঙ্কু, ক্লাইন, হেরমান বুশ, ক্রোল ও সন্ডার্স। এপ্রিল ৭। নৃতত্ত্ববিদ ডক্টর ক্লাইনের আশ্চর্য কীর্তি সম্বন্ধে কাগজে আগেই বেরিয়েছে। ইনি দক্ষিণ আমেরিকায় অ্যামাজনের জঙ্গলে ভ্রমণকালে এক উপজাতির সন্ধান পান, যারা নাকি ৩০ লক্ষ বছর আগে মানুষ যে অবস্থায় ছিল আজও সেই অবস্থাতেই রয়েছে। এটা একটা যুগান্তকারী আবিষ্কার। শুধু তাই নয়, সার্কাস বা চিড়িয়াখানার জন্য যেভাবে জানোয়ার ধরা হয় সেইভাবেই এই উপজাতির একটি নমুনাকে ধরে খাঁচায় পুরে ক্লাইন নিয়ে আসেন তার বাসস্থান পশ্চিম জার্মানির হামবুর্গ শহরে। খবরের কাগজে এই মানুষের ছবি আমি দেখেছি। বানরের সঙ্গে তফাৎ করা খুবই কঠিন, যদিও দুপায়ে হাঁটে। তারপর থেকে ক্লাইনের বিশ্বজোড়া খ্যাতি। এই আদিম মানুষটি এখনো ক্লাইনের বাড়িতেই খাঁচার মধ্যে রয়েছে। কাঁচা মাংস খায়, মুখ দিয়ে জান্তব শব্দ করে। স্বভাবতই কোনো ভাষার ব্যবহার সে করে না, আর অধিকাংশ সময় ঘুমোয়। আমার ভীষণ ইচ্ছা হচ্ছিল একবার এই আদিমতম মানবের নমুনাটিকে দেখবার। সেই ইচ্ছা যে পূরণ হওয়ার সম্ভাবনা আছে তা ভাবিনি, কিন্তু সেই সম্ভাবনা দেখা দিয়েছে। কাল ক্লাইনের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। ক্লাইন লিখেছে, প্রিয় প্রফেসর শঙ্কু, ইনভেন্টর হিসাবে তোমার খ্যাতি আজ বিশ্বজোড়া। সব দেশের বিজ্ঞানীরাই তোমাকে সম্মান করে। আমি যে আদিমতম মানুষের, যাকে বলা হয় হোমো অ্যাফারেন্সিস, একটি নমুনা সংগ্রহ করেছি, সে খবর হয়তো তুমি কাগজে পড়েছ। আমি চাই তুমি একবার আশ্চর্য মানুষটিকে এসে দেখে যাও। আমি জানি তুমি বছরে অন্তত একবার ইউরোপে আসো। এবছর কি তোমার আসার সম্ভাবনা আছে? যদি থাকে তো আমাকে জানিও। যেখানেই থাক না কেন, সেখান থেকে তোমাকে আমি হামবুর্গ আসার নিমন্ত্রণ জানাচ্ছি। খরচ সব আমার। যে সময় তুমি আসবে সে সময় আমি আরো কয়েকজন বৈজ্ঞানিককে ডাকতে চাই। এমন আশ্চর্য আদিম প্রাণী দেখার সুযোগ তোমাদের আর হবে না। আমরা যখন যাই তখন এই প্রাণীর মাত্র আর 12 জন অবশিষ্ট ছিল। তারাও আর বেশি দিন বাঁচবে না, আর অন্য কোনো দলও যে সেখানে গিয়ে তাদের দেখা পাবে এ সম্ভাবনাও কম, কারণ পথ অত্যন্ত দুর্গম আর নানা রকম হিংস্র প্রাণীতে ভর্তি। আমার তরুণ বন্ধু বিশিষ্ট বৈজ্ঞানিক হেরমান বুশ তো নৌকো থেকে নদীর জলে পড়ে কুমিরের খাদ্যে পরিণত হয়। আমাদের নেহাত ভাগ্য যে আমরা প্রাণ নিয়ে ফিরেছি। যাই হোক, তুমি কি স্থির করো আমাকে অবিলম্বে জানিও। হাইনরিক ক্লাইন। আগামী সেপ্টেম্বর আমার জিনিভাতে একটা কনফারেন্সে নেমন্তন্ন আছে। যাওয়া নিয়ে দ্বিধা করছিলাম। বয়স হয়ে গেছে, জেটে ঘোরাঘুরির ধকল আর সয় না। কিন্তু ক্লাইনের এই আমন্ত্রণের জন্য জিনিভাতে যাব বলে স্থির করেছি। এ সুযোগ ছাড়া যায় না। একদিন যে সমস্ত মানুষের শুধু হাড়গোড়ের জীবাশ্ম বা ফসিলস পাওয়া গিয়েছিল, সেই মানুষ জ্যান্ত দেখতে পাবো। এ কি কম সৌভাগ্য? এখানে বলে রাখি, ক্লাইনের তরুণ সহকর্মী হেরমান বুশের সঙ্গে আমার বছর 5 আগে ব্রেমেন শহরে আলাপ হয়। ছেলেটি ছিল এক অসাধারণ মেধাবী জীবতাত্ত্বিক। তার এহেন মৃত্যু আমাকে মর্মাহত করেছিল। ক্লাইনের সঙ্গে আমার আলাপ হবার কোনো সুযোগ হয়নি। শুনেছি সে অতি সজ্জন ব্যক্তি। নৃতত্ত্ব নিয়ে তার অনেক মৌলিক গবেষণা আছে। মুশকিল হচ্ছে যে
আমাকে সেপ্টেম্বরে বাইরে যেতে হলে আমার একটা কাজ হয়তো আমি শেষ করে যেতে পারবো না। অবশ্যই অ্যালিক্সিরামের অভাবে এমনিও আমি আর খুব বেশি দূর অগ্রসর হতে পারবো বলে আমার মনে হয় না। আসলে আমি একটা ড্রাগ প্রস্তুতির ব্যাপারে একটা পরীক্ষা চালাচ্ছিলাম। এই ড্রাগ তৈরি হলে চতুর্দিকে সাড়া পড়ে যেত। এর সাহায্যে একজন মানুষের ক্রমবিবর্তনের মাত্রা লক্ষগুণ বাড়িয়ে দেওয়া যায়। অর্থাৎ একজন মানুষকে এই ড্রাগ ইনজেক্ট করলে 5 মিনিটের ভিতর তার মধ্যে 10,000 বছরের বিবর্তনের চেহারা দেখা যাবে। ওষুধ আমি তৈরি করেছি। প্রথমবার আমার চাকর প্রহ্লাদের ওপর প্রয়োগ করে কোনো ফল হয়নি। তারপর অ্যালিক্সিরামের মাত্রা একটু বাড়িয়ে দিয়ে আবার ইনজেক্ট করতে দেখি প্রহ্লাদ অত্যন্ত জটিল গাণিতিক বিষয় নিয়ে বক্তৃতা দিতে আরম্ভ করেছে। কিন্তু এই অবস্থা বেশিক্ষণ টেকেনি। 10 মিনিটের মধ্যে প্রহ্লাদ ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম যখন ভাঙে তখন দেখি সে আবার যেইকে সেই অবস্থায় ফিরে এসেছে। বলে, আপনি শুই দেওয়ার পর মাথাটা কেমন ভোঁ করছিল, আমি বোধহয় ভুল বকছিলাম, তাই না? আমার কাছে অ্যালিক্সিরাম আর নেই। গত বছর জার্মান থেকে এক শিশি এনেছিলাম। এই ড্রাগটিও মাত্র বছর 3 হয়েছে আবিষ্কার হয়েছে। অত্যন্ত শক্তিশালী ড্রাগ এবং দামও অনেক। তবে প্রহ্লাদের উপর প্রয়োগের ফলে যেটুকু ফল পেয়েছিলাম তাতেই যথেষ্ট উৎসাহিত বোধ করছিলাম। ভবিষ্যতের মানুষের মস্তিষ্কের আয়তন বাড়বে তাতে আমার সন্দেহ নেই। তার পরের অবস্থায় হয়তো দীর্ঘকাল যন্ত্রের উপর নির্ভরের ফলে অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে আসবে। কিন্তু নতুন নতুন যন্ত্র উদ্ভাবনের তাগিদে মস্তিষ্ক বেড়েই চলবে। অবশ্যই এসব ঘটতে সময় লাগবে অনেক। বিবর্তনের ফলে রূপান্তরের চেহারা ধরা পড়তে পড়তে 20-25 হাজার বছর পেরিয়ে যায়। আমার ওষুধটা তৈরি হলে ভবিষ্যৎ মানুষ সম্বন্ধে আর অনুমান করতে হবে না। চোখের সামনে দেখতে পাবো মানুষ কিভাবে বদলাবে। ক্লাইনের চিঠির জবাব আমি দিয়ে দিয়েছি। তাতে এও লিখেছি যে আমার 2 বন্ধু ক্রোল আর সন্ডার্সকে সে যেন আমন্ত্রণ জানায়। তাহলে খুব ভালো হয়, কারণ এদের দুজনেরই স্ব ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। ক্রোল হলো নৃতাত্ত্বিক আর সন্ডার্স হলো জীববিদ্যা বিশারদ। আমার যাওয়া সেপ্টেম্বরের 2য় সপ্তাহে, প্রথমে জিনিভা, তারপর হামবুর্গ। সেপ্টেম্বর 10। আজ আমি জিনিভা রওনা দিচ্ছি। ক্রোল আর সন্ডার্স দুজনেরই চিঠি বেশ কিছুদিন হলো পেয়েছি। দুজনকেই ক্লাইন আমন্ত্রণ জানিয়েছে। ক্রোলকে আমার ড্রাগের কথা লিখেছিলাম। সে উত্তরে লিখেছে, তোমার ওষুধ যে অবস্থায় রয়েছে সে অবস্থাতেই সঙ্গে করে নিয়ে এসো। ইউরোপের যে কোনো বড় শহরে অ্যালিক্সিরাম পাওয়া যায়, হয়তো ক্লাইনের কাছেই থাকতে পারে। একই সঙ্গে অতীত ও ভবিষ্যতের মানুষকে দেখতে পারলে একটা দারুণ ব্যাপার হবে। ক্লাইন লোকটাকে আমার বেশ ভালো লাগে। আমার বিশ্বাস সে নিশ্চয়ই তোমাকে তার ল্যাবরেটরিটা ব্যবহার করতে দেবে। আমি তাই সঙ্গে করে আমার ওষুধ অ্যাভলিউটিনের শিশিটা নিয়ে যাচ্ছি। সুযোগ পেলে প্রস্তাবটা ক্লাইনকে দেব। সেপ্টেম্বর 16, হামবুর্গ। জিনিভার কাজ শেষ করে কাল হামবুর্গ পৌঁছেছি। অন্য অতিথিরাও একই দিনে এসেছে। ক্রোল আর সন্ডার্স ছাড়া আছে ফরাসি ভূতাত্ত্বিক মিশেল রামো, ইটালিয়ান পদার্থবিজ্ঞানী মার্কো বার্তেল্লি আর রুশ স্নায়ু বিশেষজ্ঞ ডাক্তার ইলিয়া পেট্রফ। আমি পৌঁছেছি রাত্রে। ক্লাইন আমাকে অভিবাদন জানিয়ে বলল, আমার সে মানুষ সন্ধ্যা থেকে ঘুমোয়। 30 লক্ষ বছর আগে আদিম মানুষও তাই করতো বলে আমার বিশ্বাস।
ওয়েল, আমি তাই কাল সকালে তোমাদেরকে তার কাছে নিয়ে যাব। আমি আর ল্যাবরেটরির কথাটা তুললাম না। দু একদিন এখানে থাকি, তারপর বলবো। তবে তার সহকর্মীর মৃত্যুতে সমবেদনা জানানো কথাটা ভুলিনি। তাকে যে আমি ব্যক্তিগতভাবে চিনতাম সেটাও তাকে বললাম। ক্লাইন বলল যে অষ্টাদশ শতাব্দীর এক স্প্যানিশ পর্যটকের লেখা একটা অত্যন্ত দুষ্প্রাপ্য ভ্রমণ কাহিনীতে নাকি ব্রাজিলের এই উপজাতির উল্লেখ আছে। লেখক বলেছেন তারা বাঁদর ও মানুষের ঠিক মাঝের অবস্থায় রয়েছে। এতদিন আগের এই আশ্চর্য সিদ্ধান্ত ক্লাইনকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। এই বিবরণী ক্লাইনকে টেনে নিয়ে যায় আমাজনের গভীর জঙ্গলে। সেটা যে সফল হবে তা সে কল্পনাও করতে পারেনি। নৈশভোজের কোনো ত্রুটি হলো না। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়া, তাছাড়া তিনজন অচেনা বৈজ্ঞানিকের সঙ্গে আলাপ করেও খুব ভালো লাগলো। বার্টেল্লি, রামো আর পেট্রভ তিনজনেই আদিমতম মানুষটিকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সকলেই স্বীকার করলো যে একটি আশ্চর্য আবিষ্কার, আর অ্যামাজনের জঙ্গল এক অতি আশ্চর্য জায়গা। পেট্রভ ক্লাইনকে প্রশ্ন করলো, তুমি কি এই মানুষটাকে সভ্যতার পথে খানিকটা এগিয়ে নিয়ে যাবার কোনো চেষ্টা করেছো? ক্লাইন বলল, যে মানুষ প্রায় 30 লক্ষ বছর আগের অবস্থায় রয়েছে তাকে কিছু শেখানো যাবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, সবচেয়ে আশ্চর্য এই যে এতদিন এইসব মানুষের ফসিল পাওয়া গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়, আর আসল মানুষটি পাওয়া গেল দক্ষিণ আমেরিকায়। ওকে রেখেছো কিভাবে? বার্তেল্লি জিজ্ঞেস করলো। আমারই কম্পাউন্ডে 100 গজ ব্যাসের একটি শিক দিয়ে ঘেরা জায়গায় তার মধ্যে তাকে রাখা হয়েছে। ঘরের মধ্যে খাঁচার ভেতর রাখার ইচ্ছে আমার আদৌ ছিল না। প্রাকৃতিক পরিবেশেও দিব্যি আছে, তবে কি জানো, ওর দলের লোকের অভাব বোধ করার কোনো লক্ষণ আমি এখনো দেখিনি। তবে ওর রক্ষণাবেক্ষণের জন্য একটি সশস্ত্র লোকও কিন্তু আমাকে রাখতে হয়েছে। এমনিতে ও কোনো হিংস্রভাব দেখায় না, কিন্তু আমি জানি ওর শারীরিক শক্তি প্রচণ্ড। একটা গাছের মোটা ডাল সে হাত দিয়ে মট করে ভেঙে দিয়েছিল। ওর মধ্যে সুখ দুঃখ জাতীয় কোনো অভিব্যক্তির কোনো লক্ষণ দেখেছো? আমি প্রশ্ন করলাম। না, বলল ক্লাইন। তবে ও শুধু মাঝে মাঝে মুখ দিয়ে একরকম শব্দ করে, যার সঙ্গে গরিলার হুঙ্কারের কিছুটা মিল আছে। চার পায়ে আদৌ হাঁটে কি? না, এ যে মানুষ তাতে কোনো সন্দেহ নেই। সবসময় দুপায়ে হাঁটে, ফলমূল খায়, মাংস খায়, তবে মাংসটা খায় কাঁচা, ঝলসে নয়। এ মানুষ এখনো আগুনের ব্যবহার শেখেনি। এই জানো, একদিন ওর সামনে আগুন জ্বালিয়ে দেখেছি, ও চিৎকার করে দূরে পালিয়ে গেছে। 10:30 নাগাদ আমরা যে যার ঘরে চলে গেলাম। অতিথি সৎকারের কোনো ত্রুটি করেনি ক্লাইন, এটা স্বীকার করতেই হবে। সেপ্টেম্বর 17, রাত 11টা। আজ বিচিত্র অভিজ্ঞতা। আমরা 6 জন বৈজ্ঞানিক একটি জ্যান্ত হোমো অ্যাপারেন্সিসকে দেখলাম। দুপায় না হাঁটলে ওকে বাঁদর বলেই মনে হতো। সর্বাঙ্গ খয়েরি লোমে ঢাকা। ক্লাইন মানুষটাকে একটা হাফ প্যান্ট পরিয়ে তার মধ্যে খানিকটা সভ্য ভাব আনবার চেষ্টা করেছে, আর কাছেই ফেলে রেখেছে একটা ভাল্লুকের লোম, শীত লাগলে গায়ে জড়াবার জন্য। সেটা নাকি এখনো পর্যন্ত ব্যবহার করার কোনো দরকার হয়নি। মাটিতে একটা সিমেন্ট করা গর্তে জল রাখা রয়েছে, সেটা তৃষ্ণা নিবারণের জন্য। আমাদের সামনেই প্রাণীটা তার থেকে জল খেলেও জানোয়ারের মতো করে। তারপর আমাদের এতজনকে একসাথে দেখেই বোধ হয় একটা চেস্টনাট গাছের পেছনে গিয়ে কিছুক্ষণ লুকিয়ে থেকে তারপর অতি সন্তর্পণে আবার বেরিয়ে এলো। ক্লাইন বোধহয় ইচ্ছা করেই চারিদিকে ছোট বড় পাথরের টুকরো ছড়িয়ে রেখেছে। মানুষটা এবার তারই একটা হাতে নিয়ে এদিক ওদিক ছুঁড়ে যেন খেলা করতে লাগলো।
সত্যি এমন দৃশ্য কোনোদিন দেখব তা স্বপ্নেও ভাবিনি। পেট্রভ তার ক্যামেরা দিয়ে কিছু ছবি তুলল, যদিও লোকটা 20 গজের বেশি কাছে আসছে না। আমরা থাকতে থাকতেই সশস্ত্র প্রহরী একটা প্লাস্টিকের বালতিতে কাঁচা গরুর মাংস নিয়ে গিয়ে লোকটাকে খেতে দিল। তার চোয়ালের জোর সাংঘাতিক, সেটা চোখের সামনেই দেখলাম। দুপুরে লাঞ্চ খেতে খেতে ক্রুল একটা কথা বলল ক্লায়েন্টকে। তোমার এই মানুষটা যে নেটা বা লেফট হ্যান্ডেড সেটা লক্ষ্য করেছো বোধ হয়। সেটা আমিও লক্ষ্য করেছিলাম। সে পাথরগুলো বাঁ হাত দিয়ে তুলছিল। ক্লায়েন্ট বলল, জানি, ওটা আমি প্রথম দিনই লক্ষ্য করেছি। রামও বলল, তোমার এই আদিম মানুষের চাহনিতে কিন্তু একটা বেশ বুদ্ধির আভাস আছে। যেভাবে সে আমাদের দিকে চেয়ে চেয়ে দেখছিল। ক্লায়েন্ট কথার পিঠে কথা চাপিয়ে বলল, তার মানেই বুঝতে হবে হোমো অ্যাফ্রান্সিসকে আমরা যতই বোকা ভাবতাম, আসলে সে তত বোকা নয়। 4 পা থেকে 2 পায়ে হাঁটবার সঙ্গে সঙ্গেই তার মস্তিষ্কের আয়তন নিশ্চয়ই বেড়ে গিয়েছিল। আমি এইবার ক্লায়েন্টকে অনুরোধ করলাম তার ল্যাবরেটরিটা দেখাবার জন্য। ক্লায়েন্ট খুশি হয়েই সম্মত হলো, বলল, বেশ, তো খাবার পরেই না হয় যাওয়া যাবে। লাঞ্চের শেষে চমৎকার ব্রাজিলিয়ান কফি খেয়েই ক্লায়েন্ট আমাদের নিয়ে গেল তার গবেষণাগার দেখাতে। যন্ত্রপাতি ওষুধপত্রে পরিপূর্ণ ল্যাবরেটরি। দেখে মনে হলো সেখানে যে কোনো রকমের এক্সপেরিমেন্ট চালানো যায়। সবচেয়ে ভালো লাগলো দেখে যে ল্যাবরেটরির একপাশের একটা সেলফে অনেকগুলো শিশি বোতলের মধ্যে 3টে পাশাপাশি শিশিতে অ্যালিক সিরাম রয়েছে। অবশ্যই আমার ড্রাগের কথা এখনো ক্লায়েন্টকে বলিনি। রাত্রে ডিনার খেয়ে কিছুক্ষণ গল্প করে পরস্পরকে গুড নাইট জানিয়ে যে যার ঘরে চলে গেলাম। আমার মনে কিসের জন্য জানি একটা খটকা লাগছে। অনেক ভেবেও তার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এমন সময় দরজায় টোকা পড়ল। ঘড়িতে দেখি 11:15। এত রাত্রে কি? দরজা খুলে দেখি ক্রোল আর সন্ডার্স। ব্যাপার কি? ক্রোল বলল, আমি যে ঘরে রয়েছি সে ঘরে নিশ্চয়ই কোনো সময় হেরমান বুশ থাকতো, কারণ তার একটা খাতা একটা দেরাজের মধ্যে পেলাম। কি আছে সে খাতায়? যা আছে তা পড়লে মন খারাপ হয়ে যায়। আমাজনের জঙ্গলে নদীপথে 350 মাইল যাওয়ার পরেও আদিম মানুষের দেখা না পেয়ে ক্লায়েন্ট নাকি হাল ছেড়ে দিয়েছিল। বুশই তাকে উৎসাহ দিয়ে নিয়ে যায়। সে বলে যে স্প্যানিশ পর্যটকের বিবরণ কখনো ভুল হতে পারে না, কিন্তু কিন্তু কি? বুশের মনে একটা সংশয় দেখা দিয়েছিল। তার মন বলছিল যে সে এই অভিযানের শেষ দেখে যেতে পারবে না। সে বলেছে যে তার মধ্যে যে একটা ভবিষ্যৎ দর্শনের অলৌকিক ক্ষমতা আছে সেটা সে অনেক সময় লক্ষ্য করেছে। ক্লায়েন্টের মধ্যে কোনো সংশয় ছিল না। প্রাণের ভয় সে কখনোই করেনি। সে অত্যন্ত সাহসী ছিল। জাহাজে যেতে যেতেও সে একটা এক্সপেরিমেন্ট একাগ্র মনে করে যাচ্ছিল। কি এক্সপেরিমেন্ট? সেটা বুশ বলেনি। বুশ নিজেও জানতো বলে মনে হয় না। বেচারি বুশ। বুশের মৃত্যুতে এমনিতেই আমি আঘাত পেয়েছিলাম। এই খবরে মনটা আরো বেশি খারাপ হয়ে গেল। শুধু তাই নয়, বলল ক্রোল, ক্লায়েন্ট যে একটা যুগান্তকারী আবিষ্কার করে বিশ্ববিখ্যাত হয়ে যাবে সেটাও বুশ বুঝতে পেরেছিল। তাই সে আরও চাইছিল যাতে ক্লায়েন্ট না পিছু হাঁটে কোনোভাবে। সন্ডার্স কিছুক্ষণ থেকে একটু অন্যমনস্ক ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম যে সে কি ভাবছে। সে বলল, কিছুই না, একটি সামান্য খটকা। আমার ধারণা ছিল আদিম মানুষ বুঝি বেটে হয়, কিন্তু এ দেখছি প্রায় 5 ফুট 9 ইঞ্চির কাছাকাছি। আমি বললাম,
তার কারণ আর কিছু নয়, এ মানুষ আদিম হলেও আসলে সে বিংশ শতাব্দীরই প্রাণী। এর সব লক্ষণ হোমো অ্যাফারেন্সিসের সাথে মিলবে, এটা মনে করা ভুল। তা বটে। রাত হয়েছিল, তাই আমাদের কথা বেশি দূর এগোলো না। ক্রোল বিদায় নেবার সময় বলে গেল, এবার তোমার ড্রাগের কথাটা ক্লায়েন্টকে বলো। ওর এলেক্সিরাম তো তোমার লাগবে, আর সে ব্যাপারে আশা করি ও কোনো আপত্তি করবে না। পরিণামে কি আছে জানি না, কিন্তু কাল সকালেই ক্লায়েন্টকে আমার ড্রাগটা সম্বন্ধে বলতে হবে। সেপ্টেম্বর 18। আজ সকালে ব্রেকফাস্টের টেবিলে সকলের সামনে আমার অ্যাভিলিউটিনের কথাটা বললাম। আমার চাকরের উপর পরীক্ষা করে কি ফল হয়েছে সেটাও জানালাম। আর সবশেষে ক্লায়েন্টের কাছে আমার আর্জি পেশ করলাম। তোমার এলিক্সিরামের 1 চামচ পেলেই মনে হয় আমার কাজটা সফল হবে, আর তার জন্য যা দাম লাগে আমি দিতে রাজি। ক্লায়েন্ট দেখলাম রীতিমতো অবাক হলো। আমার ওষুধটার কথা শুনে বলল, 1 চামচ অ্যালেক্সিরামের জন্য দাম দেওয়ার কথা বলছো? কিরকম মানুষ তুমি হে? কিন্তু এই ওষুধ তৈরি হলে কার উপর তুমি পরীক্ষা করবে? সে লোক কোথায়? আমি হেসে বললাম, কেন, তোমার হোমো অ্যাফারেন্সিস তো রয়েছে, আর তার ওপর পরীক্ষা করলে সে 8 ঘন্টার মধ্যেই আধুনিক মানুষ হোমো সেপিয়েন্সে পরিণত হবে। আমি ঠিক জানি না, কিন্তু মনে হলো আমার কথাটা শুনে ক্লায়েন্টের চোখে একটা ঝিলিক খেলে গেল। সে বলল, এর অ্যান্টিডোজ তুমি তৈরি করেছো, যাতে সেটা খাইয়ে মানুষকে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যায়? আমি মাথা নেড়ে বললাম, সে ব্যবস্থাও আছে। তুমি দেখছি খুব থরো, বলল ক্লায়েন্ট। যাই হোক, আমার একটা ব্যাপার আছে, সেটা আমি বলিনি। শোনো, আমি জ্যোতিষে বিশ্বাস করি। আজকের দিনটা এ জাতীয় পরীক্ষার পক্ষে ভালো নয়। তোমাকে আমি অ্যালেক্সিরাম দেব, কিন্তু আজ নয়, কাল সকালে। ব্রেকফাস্টের পর আমরা আবার আদিম মানুষকে দেখতে গেলাম। আজ দেখলাম তার ভয় অনেকটা কমে গেছে। সে আমাদের 10 হাতের মধ্যে এগিয়ে এসে আমাদের দিকে চেয়ে দেখতে লাগলো। আমার উপর দৃষ্টি রাখলো প্রায় 2 মিনিট। তারপর মুখ দিয়ে একটা রুক্ষ শব্দ করলো, যদিও তার মধ্যে কোনো রাগের চিহ্ন ছিল না। আমার মন থেকে কিন্তু একটা খটকা যাচ্ছে না। অ্যাফারেন্সিসের এই বিশেষ নমুনাটিকে দেখেই আমি কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ি। কেন তা বলতে পারবো না। হয়তো বয়সের সঙ্গে আমার চিন্তা শক্তিও কিছুটা হ্রাস পেয়েছে। সেপ্টেম্বর 18, রাত 10টা। আজ ডিনার খাবার পর থেকে গাটা কেমন গোলাচ্ছিল। শুধু গা গোলাচ্ছিল বললে ভুল হবে, সেই সঙ্গে মাথাটাও কেমন জানি গোলমাল লাগছিল। চিন্তা উলটপালট হয়ে যাচ্ছিল। আমার সঙ্গে আমারই তৈরি করা আশ্চর্য ওষুধ মিরাকিউরল ছিল। তার 1 ডোজ খেয়েই কিছুক্ষণের মধ্যে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এলাম। এরকম আমার কখনো হয় না, আজ কেন হলো? 10 মিনিটের মধ্যে দরজায় টোকা পড়ল। খুলে দেখি সন্ডার্স আর ক্রোল। ক্রোল বলল, আজ ডিনারে আমাদের পানি হতে বোধ হয় কিছু মেশানো ছিল। মাথাটা ঘুরছে, চিন্তা সব গোলমাল হয়ে যাচ্ছে। সন্ডার্স বলল, আমারও সেই অবস্থা। আমি দুজনকেই মিরাকিউরল খাইয়ে সুস্থ করলাম, কিন্তু অন্য 3 জনের কি হবে? আমরা 3 জন ওষুধ নিয়ে ছুটলাম। ওদের ঘর জানা ছিল। দরজা ধাক্কা দিয়ে খুলিয়ে সকলকেই ওষুধ দিলাম। সকলেরই একই অবস্থা। পেট্রফ ভালো ইংরেজি জানে, আমাদের সঙ্গে ইংরেজিতেই কথা বলে, কিন্তু এখন সে রাশিয়ান ছাড়া কিছুই বলতে পারছে না, তাও আবার ব্যাকরণে ভুল। বার্টেল্লি
তার ভাষায় কেবল মাম্মা মিয়া অর্থাৎ মাগো মাগো বলছে। আর আমাদের ফরাসি বন্ধু কোনো কথাই বলছে না, কেবল ঘোলাটে দৃষ্টি নিয়ে ফ্যাল ফ্যাল করে সামনের দিকে চেয়ে আছে। যাই হোক, আমার আশ্চর্য ওষুধের গুণে সকলেই সুস্থ ও স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। প্রশ্ন হলো, এখন কি কর্তব্য? ক্লায়েন্ট কি কোনো কারণে আমাদের পিছনে লেগেছে? কিন্তু কেন? আমায় বাধা দেওয়ায় তার আগ্রহ হবে কেন? আর সেই সঙ্গে অন্য সকলের উপরেও আক্রোশ কেন? এই নিয়ে এমন ভেবে লাভ নেই। আমরা পরস্পরের কাছে বিদায় নিয়ে যে যার ঘরে চলে এলাম। আর তারপরেই আমার মনের খটকার কারণটা বুঝতে পারলাম। আর সেই সঙ্গে বুঝলাম যে আমার অ্যাভলিউটিন ওষুধ যথাশীঘ্র সম্ভব তৈরি করা দরকার। কিন্তু ক্লায়েন্টের সঙ্গে আমাদের যা সম্পর্ক, সে কি আমাদের কোনো রকম সাহায্য করবে? সেটা কাল সকালের আগে জানা যাবে না। সেপ্টেম্বর 19। আজ সকালে ব্রেকফাস্টে নামতেই ক্লায়েন্ট জিজ্ঞেস করলো, কাল তোমরা সুস্থ ছিলে? আমার শরীরটা কিন্তু খুব খারাপ হয়েছিল, মনে হয় কোনো খাবারে কোনো গোলমাল ছিল। আমরা অবশ্যই সকলেই স্বীকার করলাম যে আমাদেরও শরীর খারাপ হয়েছিল এবং ওষুধ খেয়েই তবে সুস্থ হয়েছি। ওষুধ? কি ওষুধ খেলে? জিজ্ঞেস করলো ক্লায়েন্ট। ওই প্রফেসর শঙ্কুর তৈরি একটি ওষুধে, বলল সন্ডার্স। আহা, আমি জানলে আমিও তো খেতাম। বলল ক্লায়েন্ট। জানো, আমাকে সারা রাত ছটফট করতে হয়েছে, আর সকালে 6টার পরে অনুভব করলাম উদ্বেগটা কেটে গেছে। আমি বললাম, ভালো কথা। বলছি, আজ যদি অ্যালেক্সিলামটা পাই তাহলে খুব কাজ হয়। বেশ, তো ব্রেকফাস্টের পরেই দেবো তোমায়। ব্রেকফাস্টের পর ক্রোল, সন্ডার্স আর পেট্রফ একটু বেড়াতে বেরোলো। বার্তেল্লিয়া রামও বলল যে তারা আজ আদিম মানুষের কয়েকটা ছবি তুলবে। মানুষটা যখন ভয় কাটিয়ে উঠে কাছে আসতে শুরু করেছে, তখন ভালো ছবি উঠবে। ক্লায়েন্টের সঙ্গে আমি গেলাম ল্যাবরেটরিতে। ক্লায়েন্ট তাক থেকে একটা অ্যালেক্সিরামের শিশি নামাতেই দেখলাম ওষুধ পাল্টানো হয়েছে। এর চেহারা এবং গন্ধ অ্যালেক্সিরামের নয়। অ্যালেক্সিরামে একটা খুব হালকা নীলের আভাস পাওয়া যায়। এটা একেবারে জলের মতো দেখতে। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। তবে বাইরে আমি কিছু প্রকাশ করলাম না। একটা ঢাকনাওয়ালা পাত্রে তরল পদার্থটার 1 চামচ নিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। ব্যর্থ মনোরথ হওয়াতে মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই নিজের ঘরে চলে এলাম। আজ আর আদিম প্রাণীটিকে দেখতে ইচ্ছা করছিল না। আমার গবেষণা সার্থক হতে হতে হলো না। এর চেয়ে আফসোসের আর কি হতে পারে? অবশ্যই শহরে খোঁজ করলে ড্রাগিস্টের দোকানে নিশ্চয়ই অ্যালেক্সিরাম পাওয়া যাবে, কিন্তু সে ব্যাপারে যে ক্লায়েন্ট ব্যাগরা দেবে না, তার কি স্থিরতা? 10:30 দরজায় টোকা পড়ল। খুলে দেখি সন্ডার্স আর ক্রোল। ড্রগ নিয়েছো? প্রশ্ন করলো ক্রোল। বললাম, নিয়েছি, কিন্তু সেটা আসল নয়, ভেজাল। সেটা আমি আন্দাজ করেছিলাম। এই নাও তোমার অ্যালেক্সিরাম। ক্রোল পকেট থেকে একটা শিশি বার করে আমাকে দিল। আমার থরে প্রাণ এলো। আমি তৎক্ষণাৎ আমার ওষুধের সঙ্গে 1 চামচ অ্যালেক্সিরাম মিশিয়ে দিলাম। কিন্তু এটা তুমি কার উপরে প্রয়োগ করতে চাও? জিজ্ঞেস করলো সন্ডার্স। আমি বললাম, যার উপর করলে একটা বিরাট রহস্য উদ্ঘাটন হবে, কিন্তু এখন নয়, রাত্রে। ক্রোল আর সন্ডার্সের অনেক পীড়াপিড়ি সত্ত্বেও আমি কি করতে যাচ্ছি সেটা বললাম না। দুপুরে লাঞ্চের সময় ক্লায়েন্ট বলে পাঠালো যে তার শরীরটা আবার খারাপ হয়েছে।
তাকে যেন আমরা ক্ষমা করি এবং তাকে ছাড়াই খেয়ে নিই। বিকেলে আমরা সকলে হার্নবুক শহর দেখতে বেরোলাম। সন্ধ্যা 7টায় ফিরে এসে জানলাম যে ক্লায়েন্ট সুস্থ, একটু বেরিয়েছেন এবং ডিনারের আগেই ফিরবেন। আমার কেন জানি বুকের ভিতরটা কেঁপে উঠল। ক্লায়েন্ট বেরিয়েছে? সে একা না তার সঙ্গে আর কেউ গেছে? আমি বাকি 5 জনের দিকে চেয়ে বললাম, আমি একটা গোলমালের আশঙ্কা করছি। একবার আমাদের দেখা দরকার আদিম মানুষটা খাঁচায় আছে কিনা। তোমরা 1 মিনিট অপেক্ষা করো, আমি আমার অস্ত্রটা নিয়ে নিই, কারণ কি ঘটবে কিছুই বলা যায় না। আমার অ্যানাইহিলিন পিস্তলটা যে আমি সবসময় সঙ্গে নিয়ে সফরে যাই তা নয়, কিন্তু এবার কেন জানি নিয়ে এসেছিলাম। বাক্স থেকে সেটা বার করে নিয়ে বাকি 5 জনকে নিয়ে ছুটলাম বাড়ির উত্তর দিকের লোহার শিকে ঘেরা অ্যাফারেন্সিসের খাঁচার উদ্দেশ্যে। শিখের এক জায়গায় একটা লোহার গেট, সেখান দিয়েই ভিতরে ঢুকতে হয়। গেটের সামনেই সশস্ত্র প্রহরী দাঁড়িয়ে রয়েছে, ক্লাইনের বিশ্বস্ত রুডলফ। আমাদের দেখে সে রিভলভার বার করলো। কি আর করি, আমার অ্যানাইহিলিনের সাহায্যে তাকে অস্ত্র সমেত নিশ্চিহ্ন করে দিতে হলো। এখন পথ খোলা। আমরা 6 জন ঢুকলাম খাঁচার মধ্যে, কিন্তু মিনিট খানেক এদিক ওদিক দেখেই বুঝলাম যে আদিম মানুষ নেই, অর্থাৎ ক্লায়েন্ট তাকে নিয়েই বেরিয়েছে। এবারে ক্রোল তার তৎপরতা দেখালো। সে বাড়ির ভিতরে গিয়ে সোজা পুলিশ স্টেশনে ফোন করলো। ক্লায়েন্টের ডেমলার গাড়ির নাম্বারটা আমার মনে ছিল। সেটা ক্রোল পুলিশকে জানিয়ে দিয়ে বলল এই গাড়ির জন্য এক্ষুনি যেন অনুসন্ধান করা হয়। 20 মিনিট লাগলো পুলিশের কাছ থেকে উত্তর আসতে। কোনিক স্ট্রাসে আর ব্রুনবার্গ স্ট্রাসের সঙ্গমস্থলে গাড়িটা ধরা পড়েছে। ক্লায়েন্ট রিভলভার দিয়ে একটি পুলিশকেও জখম করেছে। ক্লায়েন্টের সঙ্গে একটি বুনো লোক রয়েছে। দুজনকেই পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে। আমরা যেন সেখানে যাই। ফোন করে 2টো ট্যাক্সি আনিয়ে আমরা কজন পুলিশ স্টেশনে গিয়ে হাজির হলাম। ক্লায়েন্টকে জেরা করা হচ্ছে। আমরা দেখতে চাইলাম বুনো মানুষটিকে। একটি কনস্টেবল আমাদের একটা ভিতরের ঘরে নিয়ে গেল। ঘরে আসবাব বলতে একটি মাত্র টেবিল আর একটি চেয়ার। মেঝের এক কোণে কুণ্ডুলি পাকিয়ে আমাদের পরিচিত হোমো অ্যাফারেন্সিস ঘুমোচ্ছে। আমি আমার পকেট থেকে একটা বাক্স বার করে ঘুমন্ত মানুষটির দিকে এগিয়ে গেলাম। বাক্সে ইঞ্জেকশনের সব সরঞ্জাম আর আমার অ্যাফলিউটিন ড্রাগ ছিল। ড্রাগটা সিরিঞ্জে ভরে ঘুমন্ত মানুষটির লোমশ হাতে একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম। তারপর গভীর উৎকণ্ঠায় আমরা 6 জন বৈজ্ঞানিক ইঞ্জেকশনের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। 5 মিনিটের মধ্যেই রূপান্তর শুরু হলো। গায়ের লোম মিলিয়ে এলো, কপাল প্রশস্ত হলো, চোয়াল বসে গেল, চোখ কোটর থেকে বেরিয়ে এলো, শরীরের মাংসপেশি কমে এলো। 15 মিনিটের মাথায় বোঝা গেল আমরা যাকে দেখছি সে ব্রাজিলের কোনো উপজাতির অন্তর্ভুক্ত নয়। সে ইউরোপের অধিবাসী। তার গায়ের রং আমার বন্ধুদেরই মতো। তার মাথার চুল সোনালি। তার শরীর দেখলে মনে হয় না তার বয়স 30-এর বেশি। তার নাক চোখে বোঝা যায় সে সুপুরুষ। মাই গড, বলে উঠল ক্রোল, এই যে হেরমান বুশ। আমি এবার আরেকটা ইঞ্জেকশন দিয়ে বিবর্তন বন্ধ করে দিলাম। তারপর হাত দিয়ে ঠেলা দিতেই বুশ ধর্মড়িয়ে উঠে বসে চোখ কষলে জার্মান ভাষায় প্রশ্ন করলো, তোমরা কে? আমি কোথায়? আমি বললাম, আমরা তোমার বন্ধু। তোমার যে শত্রু সে পুলিশের জিম্মায়। এবার বলো তো ক্লায়েন্ট কি এক্সপেরিমেন্ট করছিল?
ওহ, বুশ কপাল চাপড়ালো। হি ওয়াজ প্রিপেয়ারিং দ্য ড্রাগ অফ স্যাটার্ন, অর্থাৎ সে শয়তানের দাওয়াই তৈরি করছিল। ওটা ইনজেক্ট করলে মানুষ বিবর্তনের পথে পিছিয়ে যেত। ক্লাইন সম্পূর্ণ মিথ্যে কথা বলে আমাকে ব্রাজিলে নিয়ে যায়। তারপর একদিন সুযোগ পেয়ে অ্যামাজন নদীতে আমাদের জাহাজের একটি ঘরে আমাকে রিভলভার দেখিয়ে জোর করে ইঞ্জেকশনটা দেয়। তারপর কি হয়েছে আমি জানি না, কিন্তু তোমরা তোমাদের তো অনেককেই চিনি দেখছি। ইউ আর প্রফেসর শঙ্কু, তাই না? তাই। আচ্ছা, এবার আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি? তুমি তো লেফট হ্যান্ডেড, তাই না? আমার ডায়েরিতে তুমি তো তোমার নাম ঠিকানা লিখে দিয়েছিলে। তখন থেকেই আমার মনে আছে। ইয়েস, আই অ্যাম লেফট হ্যান্ডেড। আমার খটকার কারণ ছিল এটাই। আশ্চর্য এই যে আমরা দুজন বৈজ্ঞানিক প্রায় একই গবেষণায় লিপ্ত ছিলাম। ও যাচ্ছিল পেছন দিকে আর আমি যাচ্ছিলাম ভবিষ্যতের দিকে। এখন দেখছি যে বিবর্তন নিয়ে বেশি কৌতূহল প্রকাশ না করাই ভালো। যা হচ্ছে তা আপনা থেকেই হোক। আমার অ্যাভলিউটিনের শিশি আমার গিরিডির তাকেই শোভা পাবে। ওটা আর ব্যবহার করার কোনো প্রশ্নই ওঠে না। তবে এটা স্বীকার করতে হবেই যে বর্তমান ক্ষেত্রে এটা কাজ দিয়েছে আশ্চর্যভাবে। ক্লাইনের নিস্তার নেই, কারণ তার গুলিতে যে পুলিশটি জখম হয়েছিল সে এইমাত্র মারা গেছে। এতক্ষণ শুনছিলেন শঙ্কু ও আদিম মানুষ। গল্প পাঠ শঙ্কু, ক্রোল ও রামুর চরিত্রে ছিলাম আমি আদিত্য। প্রহ্লাদ, পেট্রফ, বার্তেল্লি, সন্ডার্স ও বুশের চরিত্রে ছিল অভি এবং ক্লাইনের চরিত্রে ছিল রিক। আমাদের গল্পের আবহ অর্থাৎ সাউন্ড এফেক্ট দিয়েছি আমি আদিত্য। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।